নমস্কার। অনেকে কোশ্চেন করেছেন যে তাদের বিল দিচ্ছেন টেনেন্টকে কমার্শিয়াল পারপাস ইউজ করার জন্য, কিন্তু হঠাৎ দেখলেন ওখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি গজিয়ে উঠেছে। টেনেন্ট পার্সোনাল বিজনেস ছেড়ে প্রাইভেট লিমিটেড কোম্পানি করেছেন, সেখানে তিনি ডাইরেক্টরও আছেন, প্লাস অন্যান্য আরও অনেকে আছে বা তার ফ্যামিলি মেম্বার মিলে ডাইরেক্টর হয়েছে ওই কোম্পানিতে। সেক্ষেত্রে কী স্ট্যাটাস হবে? দেখুন, আপনারা যদি পার্সোনাল নামে বিল দিয়ে থাকেন, সেটা যদি প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়, সেখানে স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রাইভেট লিমিটেড কোম্পানি হতে গেলে সেটা সেপারেট এন্টিটি বোঝায়। এই সেপারেট এন্টিটির জন্যে এটা সাবটেনেন্সির মধ্যে চলে আসবে। কিন্তু ওই ভদ্রলোক যদি পার্টনারশিপ করতেন, দু তিনটে নামে আছে, তাহলে এটা সাবটেনেন্সির মধ্যে আসার কথা নয়। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি বা লিমিটেড কোম্পানি করলে অবশ্যই সেটা সাবটেনেন্সির মধ্যে পড়বে। এবং যার নামে টেনেন্সি, তিনি যদি এটা দাবি করেন যে আমি তো ব্যবসা চালাচ্ছি, আমি ডাইরেক্টর এবং আমার সঙ্গে আরও কয়েকজন ডাইরেক্টর আছেন এবং আমার নাম রেন্ট বিলে আছে, তাহলেও কিন্তু সাবটেনেন্সির মধ্যে পড়বে। এবং এটা প্রমাণ করা কিন্তু খুব সোজা প্রাইভেট লিমিটেড কোম্পানি চালালে, কারণ সমস্ত ডকুমেন্টস কিন্তু আরটিআই এর মাধ্যমে পাওয়া যায়। এবং আপনাদের জ্ঞাতার্থে এটা বলি, এই ডকুমেন্টসগুলো কিন্তু রাখবেন, ট্রেড লাইসেন্স ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু সাবটেনেন্সিটা সহজেই প্রমাণ করা যাবে প্রাইভেট লিমিটেড বা লিমিটেড কোম্পানির ক্ষেত্রে। আরেকটা জিনিস আপনাদের বলি, অনেকে কিছু কনফিউশন আছে। যেমন ধরুন পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে, যদি দুজনে মিলে পার্টনারশিপ বা তিনজনের নামে বিল পার্টনারশিপ ফার্ম করলো, সেই পার্টনারশিপ ফার্ম ভেঙে আবার অন্য পার্টনারশিপ ফার্ম হলো, আগের পার্টনারশিপ ফার্মটা ভেঙে গেল, সেক্ষেত্রে কিন্তু মজার ব্যাপার হলো সাবটেনেন্সিতে আসবে না। কারণ এখানে ওই পার্টনাররাই কিন্তু যাদের নামে রেন্ট বিল আছে তারা পার্টনারশিপ করছেন, সেক্ষেত্রে কিন্তু সাধারণত সাবটেনেন্সির কনসেপ্টে আসবে না। সেখানে অন্য কোনো কনসেপ্টে আসতে পারে। যদি আপনাদের বিলে থাকে কী ধরনের বিজনেস, সেই বিজনেসের বাইরে গিয়ে যদি অন্যান্য কোনো ব্যবসা করেন বা প্রেমিসিস টেনেন্সির নেচার ক্যারেক্টার চেঞ্জ করেন, সেই সব গ্রাউন্ডগুলো আসবে, কিন্তু সাবটেনেন্সি আসবে না। শুধুমাত্র সাবটেনেন্সি কোম্পানির ক্ষেত্রে, প্রাইভেট লিমিটেড, লিমিটেড ইত্যাদি কোম্পানির ক্ষেত্রে আসবে। অথবা আপনি যদি কাউকে টেনেন্ট যদি কাউকে এক্সক্লুসিভ পজিশানে বসিয়ে যায় এবং তার থেকে যদি টাকা নেয়, বা যাকে বসিয়ে গেলে তার নামে গভর্নমেন্টের ডকুমেন্টস আছে পজিশন সংক্রান্ত, বা এটা দেখা যাচ্ছে টেনেন্ট ওখানে দীর্ঘদিন আসেই না, ইভেন টেনেন্ট যদি পাওয়ার অফ অ্যাটর্নিও করে দিয়ে থাকেন যিনি সাবটেনেন্ট বসে আছেন, বা সাবটেনেন্টের নামে ইলেকট্রিক বিল ইত্যাদি ইত্যাদি আছে গভর্নমেন্ট ডকুমেন্টস, তাহলে কিন্তু সাবটেনেন্সি প্রুভ করা যাবে, টেনেন্ট টাকা নিক বা না নিক। সাবটেনেন্সি সম্পূর্ণ নির্ভর করে ডকুমেন্টসের ওপরে। বা আপনি চোখের সামনে দেখছেন টেনেন্ট একজনকে বসিয়ে দিয়েছে সাবটেনেন্ট, কোনো ডকুমেন্ট নেই আপনার কাছে, তাহলে কিন্তু সাবটেনেন্সি আপনি প্রুভ করতে পারবেন না। কারণ যখনই তার এগেনস্টে মামলা করবেন, টেনেন্ট এসে বলে আমারই লোক, আমারই কেয়ারটেকার, আমারই দেখাশোনা করে, আমারই স্টাফ ইত্যাদি ইত্যাদি। সুতরাং সাবটেনেন্সি প্রুভ করতে গেলে ডকুমেন্ট কিন্তু মাস্ট। ডকুমেন্ট ছাড়া সাবটেনেন্সি প্রুভ করা খুবই শক্ত। কমিশন করে কিন্তু সাবটেনেন্সি প্রুভ হয় না। ধরুন কমিশন করলেন, আপনি রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা করলেন, কমিশন দিয়ে প্রুভ হবে, কিন্তু সাবটেনেন্সি করলেন, কমিশনার এলো, দেখলো অন্য লোক বসে আছে, রিপোর্টও করলো, কিন্তু তাতে সাবটেনেন্সি প্রুভ হয় না। ম্যাক্সিমাম এটা বুঝতে পারে যে টেনেন্টের রিপ্রেজেন্টেটিভ আছে ওখানে, টেনেন্ট ছিলেন না সেই সময়, তার রিপ্রেজেন্টেটিভ যিনি দেখাশোনা করেন তিনি আছেন, কিন্তু সেটা সাবটেনেন্সি নয়। সাবটেনেন্সি প্রমাণ করতে গেলে উপযুক্ত তথ্য প্রমাণ নিয়ে তবেই কিন্তু ওই গ্রাউন্ডে মামলা করবেন, নাহলে কিন্তু মামলা হেরে যাবেন। নমস্কার, আজ এই পর্যন্ত।